দাঁড়ান দাঁড়ান, হাত থেকে ফোন রাখবেন না। আগে ভিডিওটা একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। করেছেন? হ্যাঁ, এইবার মন দিয়ে গল্প শুনুন। নমস্কার, আমি অর্ণব। বিগত কিছুদিন ধরে ঘটে চলা একটি ঘটনা হয়তো খবরের কাগজ মারফত আপনাদের চোখে পড়ে থাকবে। বাংলা ভাষা ব্যবহারের অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর ভিন রাজ্যে ঘটে চলা অত্যাচার। আমাদের মতো মানুষ, যাদের বাংলাই ধর্ম, বাংলাই কর্ম, অন্য বহু ভাষা শেখার সৌভাগ্য হলেও বাংলা বলেই একমাত্র যারা স্বস্তি পায়, যাদের ইংরেজি হিন্দির মাঝে ঢুকে যায় বেশ কিছু বাঙালি মুদ্রাদোষ, তাদের মতো মানুষ এই খবরে কতখানি অস্বস্তি আর অসহায় বোধ করবে তার আলাদা করে কী বা বোঝাবো। এই মুহূর্তে এর বিরুদ্ধে প্রতিবাদ করার একটাই উপায়, যে বাঙালি দেশে বিদেশের যেখানেই থাকুন বাংলা ভুলে যাবেন না। যেখানে যেখানে সম্ভব বাংলা ব্যবহার করুন, বাংলা বলুন, বাংলা পড়ুন, বাংলা লিখুন। আশেপাশের মানুষদের বাংলার মিষ্টি কণ্ঠ নিতে দিন। রাজ্য থেকে দেশ হয়ে পৃথিবীতে ছড়িয়ে যাক বাংলা ভাষার নাম। বাংলাকে শুধু রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের ভাষা হয়ে হেরিটেজ হয়ে বসে থাকতে দেবেন না। তাকে আমার আপনার করে রাখুন, ভীষণভাবে বাঁচিয়ে রাখুন। তো এই প্রসঙ্গে আমি আরেকটা খবর পড়ছিলাম, বাংলার পরিযায়ী শ্রমিকদের নাকি বাংলাদেশি সন্দেহ করে উৎখাত করা হচ্ছে। কিছু মানুষ মন্তব্য করছেন, বাংলা বলে নাকি ভারতবর্ষের নিজস্ব কোনো ভাষাই নেই। সেই প্রসঙ্গেই ভাবছিলাম, জানেন, বাংলাদেশ ও ভারতের যে দ্বৈরথ থেকে এইসব সমস্যার উৎপত্তি হচ্ছে, তা যখন সত্য পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হচ্ছে তখন কেমন ছিল? সাহিত্যকে তো সমাজের দর্পণ বলে। কি বলছে সে প্রসঙ্গে সাহিত্য? দেখুন, আজ যে গল্প আপনাদের শোনাবো তাতে কোনো উত্তর পান কিনা। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন সুলেখা সান্যালের লেখা ঘেন্না। হাওড়া ছাড়িয়ে ওদিকে হুগলি পর্যন্ত যে স্টেশনগুলি পড়ে তারই একটা থেকে কলকাতামুখো ট্রেন ছাড়ছে। কলরব করতে করতে একদল মেয়ে আসে, প্রায় দৌড়তে দৌড়তে। বেশিরভাগই বিধবা, মধ্যবয়সী। প্রায় হাঁটুর ওপর উঁচু করে পড়া আধময়লা থান, সবাইরই খালি গা, খালি পা। মাথায় কাঁখে প্রত্যেকেরই একটা করে বস্তা। সবুজ নিশান দেখাতে শুরু করেছে গার্ড। অস্ফুট আর্তনাদ করতে করতে পায়ের গতি আরো বাড়ায় ওরা। এই বাবা লোকনাথ, পৌঁছে দিও বাবা। হাঁসফাঁস করতে করতে কোনো রকমে উঠে পড়ে কামরার মাথায়। কাঁখের বস্তাগুলিকে ফেলে দিয়ে বড় বড় নিঃশ্বাস নেয়। পেয়েছি গো, পেয়েছি। বাবার দয়ায় আজকে ট্রেনটা পেয়েছি। ভাবলাম বুঝি আজ আর যাওয়া হলো নি। হ্যাঁ গো, সৌদি কই গো? একটু আরাম করে বসে কৌটো থেকে মিশি বার করে দাঁতে দিতে দিতে হঠাৎ খেয়াল হলো সুন্দরীর। হ্যাঁ রে, তাকে কেউ দেখলিনি তোরা? এখনো এলো নি। মাগি হাঁটতেই কি পারে? উপাসের বেঞ্চ থেকে যোগমায়া বলল, বলিনি তখন নিষ্ণেহ বাঙালকে ব্যবসার কাজে? শুনলিনি? ওর জন্য তোকে বিপদে পড়তে হবে, আমি বলে দিলাম। সুন্দরী উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল জানালা দিয়ে। দুটো বাঁশি পড়েছে ট্রেনের, এখনো এলো না। এই যা, গাড়ি যে ছাড়লো গা। একটু দূরে দেখা যায় সৌদামিনীকে, হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জানালা থেকে সুন্দরী প্রাণপণে চেঁচায়, হে তাগা, এই সদি, দৌড়ো দৌড়ো, গাড়ি পাবিনি নইলে। দৌড়োয় সৌদামিনী। সারা গাড়ি শুদ্ধ লোক যেন হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ভেবে কান দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। হ্যাঁচকা টান মেরে প্রায় চলন্ত গাড়িতে ওকে তুলে নেয় সুন্দরী, আর চেঁচায়, এমন জগমারিও করেছি বাবু তোকে কাজে নিয়ে, আমার সর্বনাশ না করে ছাড়বিনি তুই? বলে নিঃশ্বাস ফেলে সতী। কপাল বেয়ে ঘামের ফোঁটা নেমে আসছে। বড় বড় ভীরু চোখের দৃষ্টি দিয়ে গাড়ির ভিতরটা একবার দেখে নেয়।
গাড়ির যাত্রিনীরা এ গ্রাম ও গ্রামেরই খড়গেরস্থর, কেউ বউ কেউ শাশুড়ি, মুখ চেনাচেনি এর ওর সঙ্গে। আনকোড়া বাইরের লোক ছাড়া এসব লাইনে কেউ আসে না। একজন জিজ্ঞেস করে, একে আবার কোথায় পেলি সুন্দরী, নতুন লোক যে? পাশের একজন গায়ে ঠেলা দিয়ে বলে, বাঙাল গো বাঙাল, বুঝছো নি, হাঁটা চলাফেরা দেখেই তো বোঝা যায়। সুন্দরী সৌদামিনীর ফেলে দেওয়া বস্তা ভালো করে বেঞ্চির নিচে ঢুকিয়ে দিয়ে ঠিক হয়ে বসে। তারপর ট্রেনটা জোরে চলতে শুরু করলে আঁচলে বাঁধা একরাশ মুড়ি কোলের ওপর রাখে, বলে, খা, আজ তো আর সারাদিন খেতে পাবিনি। ছলছল করছিল তখনও সৌদামিনীর চোখ। ভারী গলায় বলে, আসার সময় ছেলেটা হাত টানাটানি করে কাঁদছিল, বলে আমি যাব, ওরে ফেলে আসতি মন চায় না। থাকবে ঠিক, কেন, আমারও তো রয়েছে গঙ্গা আর বোঁচা, মানুষ লয় ওরা, তোর ছেলে বাপু বড় নেই আঁকড়া। ওরা যে বাঙাল করে খ্যাপায় ওরে, কান্তিছিল কাল রাত্রিরে, এখানে থাকতে চায় না। ওপাশে কয়েকজন মুচকি হাসে সৌদামিনীর পূর্ববঙ্গের টান শুনে, ওর ছলছলে চোখ দেখে। রেগে গিয়ে সুন্দরী মুখভঙ্গি করে, তো যাও, ওদের সেই ফিরে যাও তোমরা, সুখে আছো, সইবে কেন? পড়েছিলে তো সেই স্টেশনে, সেই ছিল ভালো। তোমাকে দিয়ে আমার ব্যবসা চলবে নি বাপু। এই তো সেদিন শ্রীরামপুরের রামলোচন দোকানির সঙ্গে ঠিক করে এলুম 25 টাকা মন, তোমাকে দিলে 24 টাকা। একটু আপত্তিও করলে না। ন্যায্য দাম চাইতে গেলাম, বলে দেব কেন, যা চাল সেই তো দিলে। আরে বাপু, টাকাটা সেদিন ধার দিয়েছিল কে? বলে সামনের বেঞ্চে সহযাত্রীর মুখের দিকে তাকালো সমর্থনের আশায়। তা যাও, দুটো পয়সা পাচ্ছ, আর এখন বুঝি দেশের জন্য মায়া উতলে উঠছে তোমার। ঝুঁটি ধরে মুসলমানগুলো তাড়ালো যখন, তখন তো কই বাঁচালো না তোমাদের দেশ। আবার ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করে ওঠে সৌদামিনী, তাড়াবি কেন, ওরাও থাকতে কইছিল, সকলে আসতেছি দেখে আমি আর থাকি কোন ভরসায়। কিন্তু ভরসা কি একেবারেই ছিল না? যাবার খবর পেয়ে কানাই এসে বসেছিল, ম্লান মুখে বলেছিল, সত্যই যাবা? যাব না। না কেন? যাচ্ছ কি মুসলমান গাড়ে ভয়ে? আমাদের হাফিজ কাকার হাফেজেরে জিজ্ঞেস করো না। লজ্জিত হয়ে বলেছিল সৌদামিনী, না তা না, এখানে থাকলেই খাবো কি? বাবুগারে পাড়ায় ভদ্রলোক এক ঘর নাই যে খাটটি খাবো, পেট চলবে কিসে? কেন আমরা নাই? তুমি আমার মিতে কার্তিকের বউ না? একসঙ্গে মাঠে যায় নাই ফসলের দখল নিতে? আমার কোলের ওপর প্রাণটা যায় নাই কার্তিকের? তবু ভরসা পায়নি সে। ছেলের হাত ধরে একটা পোটলা নিয়ে বেরিয়ে এসেছিল। খানিকটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে হনহন করে এগিয়ে এসে পেছন থেকে কানাই বলেছিল, কাজটা কিন্তু ভালো করলে না তুমি। শহরে পথে কত বিপদ আপদ, লোভ আর পাপের ছড়াছড়ি, মান-ইজ্জত নিয়ে টানাটানি সেখানেই বেশি। অপমান আর দুঃখ পালি এখানে জানাবার লোক আছে তোমার, সেখানে নাই। এর বেশি কিছু বলতে পারেনি, গলাটা ধরে এসেছিল। এখনো ওর সেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা, সেই ভাষা ভাষা গলার স্বরে আটকানো কথাগুলো কানে বাজে তার। মাঠে খেতে লাঙল চালানো, খামে ভেজা চকচকে চওড়াপিঠ চাষিকে দেখলেই মনে পড়ে কার্তিকের কথা, কানাইয়ের কথা। চোখে জল আনে রাত্রে শুয়ে। দেশ কই, এ কোনে আলাম আমি? চোখের জল ঠোঁট দিয়ে চেপে নিয়ে অস্ফুটে কাঁদে সৌদামিনী। বাঙালের কান্না। সেই নোনা জলেই ভরে আসছিল চোখ। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সবাই। কথা থামিয়ে কাজে লাগবার সময় এখন। সুন্দরী বলে, আরে সদি। একটা বস্তার মুখ খুলে ভেতর থেকে চটের টুকরো বার করে একখানা। লাঠি দিয়ে চটখানাকে অদ্ভুত কায়দায় ঢুকিয়ে দেয় দরজায়, মাঝখানের ওই 1 ইঞ্চি সরু ফাঁকে। তারপর সুন্দরী ছোট একটা রেশন ব্যাগে পুরে দেয় চাল, আর ও ঢালে।
হাত কেঁপে কটা চাল উড়ে পড়ে বাইরে, কটা ছড়িয়ে পড়ে ভিতরে। হা হা করে ওঠে সুন্দরী, ওরে ফেলিসনি ফেলিসনি, গায়ে লাগে না বুঝি তোর? আরে সদি, টাকাটা আমার কিনা, মায়া হবেই বা কেন? ওপাশে আরো দুজন দুটো দিক অধিকার করেছে। একজন দরজার ফাঁকে ঢালছে, আরেকজন ঢালছে জানালার ফাঁকে। সর দেখি। ওকে সরিয়ে সুন্দরী নিজে চাল ঢালে। সৌদামিনীর হাত কাঁপে, বুকের ভেতরটা কেমন যেন করে। ঘরে কি চাল দেখেনি সে? উঠোনে ধান এনে ফেলত কার্তিক, নিজের হাতে সেই ধান ভেঙে ঘর ভরে রেখেছে। একটা চাল মাটিতে পড়লে সে খুঁটে তুলেছে। চাল না, লক্ষ্মী, সোনাদানার চেয়েও বেশি। কি যে দুঃখ তার! চালের মূল্য বোঝাতে আসে সুন্দরী চুরি করা চালের ব্যবসা করতে গিয়ে। হায় রে কপাল! উপর হয়ে কপালটা একবার মিছে ঠুকে নেয়। সুন্দরী বলে, কিলো ঘুমোচ্ছিস নাকি? দে, এটা দিলেই তো শেষ হয়। তারপর কাজ শেষ করে। শুকনো মুখ করে চুপ করে বসে থাকে সবাই। কপালে হাত ঠেকিয়ে যোগমায়া ফিস ফিস করে, তো হাই বাবা তারকনাথ, এই স্টেশনটা পার করে দাও বাবা। ওরা জানে বিশেষ একটা স্টেশনের কথা, ধরা পড়ে বেশিরভাগই ওখানে। সব জায়গায় পয়সা দিয়ে কেঁদে কেটে মুক্তি পাওয়া যায়, কিন্তু এখানে শক্ত পাহারা। তাই বড় ভয় ওদের এই শেওড়াপুলি জংশনকে। ওটা পার হয়ে গেলেই আবার কাজে মন দেয়। নিচের থেকে চটখানাকে টানে আর সব চাল ছড়িয়ে পড়ে বাইরে। সেগুলোকে কুড়িয়ে তুলতে হয়। সুন্দরী বলে, একটা একটা করে খুঁটে তোল সধি, পড়ে না থাকি যেন। এ আর পারিনি বাবু, আধমন চালে আমার 10 যাবে গুণাগার। এ আর পারিনি বাবু, এই কথাটা সতীর মনে কান্নার ঢেউ তোলে। বুকের মধ্যে উথাল পাথাল করে দুঃখের সাগর। সত্যিই আর পারে না সে এই চুরি করে পেট চালানো, অপমান আর অভিযোগ। ছেলেটার কথা মনে পড়ে। আহা, কচি ছেলেটা! সেই অন্ধকার শিয়াল ডাকা মাঠের মধ্যে কুঁড়েতে পিটিম চালিয়ে কাঠ হয়ে বসে থাকে সে। কেলে জড়িয়ে ধরে কাঁদে, আমি থাকবো না, কিছুতেই থাকবো না, তুই আমারে কানাই কাকার কাছে রেখে আয়। ছেলে মা দুজনেই কাঁদে। ছেলে বলে, কেন তুই আলি স্টেশন থেকে? ওখানে কত লোক ছিল চেনা, এখানে ওরা আমারে বাঙাল কয়, হাসে। স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে সৌদামিনীর ওপর চোখ পড়েছিল সুন্দরীর। বলেছিল, যাবি মা, ব্যবসা করবি, স্বাধীন ব্যবসা, দুটো পয়সা আসবে, এত কষ্টে আর থাকতে হবে না। সাগ্রহে রাজি হয়েছিল সে। সুন্দরী ঘর দিয়েছে একখানা, টাকা ধার দিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবসা বোঝায়। তাই ওর কাছে কৃতজ্ঞ আছে সে। আর অন্যদের মতো সুন্দরী মুখরাও নয়, মনটাও নরম আছে এখনো। অন্যদের হাসি ঠাট্টা ব্যঙ্গের উত্তরে কতদিন বিরক্ত হয়ে সুন্দরীকে বলতে শুনেছে সৌদামিনী, ভাঙাল টাঙাল বুঝিনি বাপু, কষ্টে পড়েছে বলতেই এলো, নিয়ে এলাম। তোরাই বা অমন বাঙাল বাঙাল করে মরিস কেন? বাঙালরা কি মানুষ নয়? স্টেশনে পৌঁছে চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই। একসঙ্গে থাকলে ধরা পড়ার সম্ভাবনা। কুলিরা জানে কোথায় পৌঁছে দিতে হবে বস্তাগুলোকে। টিকিট বাবু, দাঁড়িয়ে থাকা রেলের লোক, গার্ড, সবাইয়ের জন্য আলাদা করে পয়সা গুঁজে রাখে ট্যাকে। হাত ওরাও বাড়িয়ে থাকে, এরাও বাড়িয়ে রাখে। কথার চেয়ে কাজ হয় তাড়াতাড়ি। রিকশায় উঠে সুন্দরী বলে, দাঁড়া বাবা দাঁড়া একটু, পেছনেরটাকে বেশি ছাড়িয়ে যাসনি। পেছনের রিকশায় আসে সৌদামিনী। তাকে ডেকে বলে দেয়, বলে দিবি সুবল সখাকে, টাকা আর আমি ফেলে রাখবনি, পারিস যদি আজকেই আনবি আদায় করে। সুবল সখা বড় বাকি ফেলে রাখে টাকা। একটু বেশি দাম পাওয়া যায় বলে ওর কাছে চাল দিতে হয় বটে, কিন্তু টাকা আদায় করতে প্রাণ বেরিয়ে যায়। নিজের অতি কষ্টে জমানো
প্রায় সমস্ত জীবন ধরে জমানো গোটা 50 টাকা নিয়ে কাজে নেমেছিল সে। ভারী তো লাভ, খুঁজ থেকে শুরু করে গুণাগার দিয়ে সারাদিনে 1 টাকাও তার লাভ হয় কিনা সন্দেহ। তবু তারই জন্য প্রাণান্ত পরিশ্রম, অপমান, প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়, সারাটা দিনের না খাওয়ার ধকল। ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। এ ব্যবসা ছেড়ে দিলেই বা খাবে কি সে? 3টে ছোট ছেলে, নিজের পেটটা তো আছেই। স্টেশন থেকে কত দূরে সব দোকান, বাবা! অসমান রিকশার ওঠানামায় শরীরে যেন ব্যথা ধরে যায় সৌদামিনীর। খিদে পেটের ভেতরটা মোচড়ায়। আজ সকালে খেয়েও আসেনি সে, মনটা খারাপ ছিল বলে। গলা শুকিয়ে আসে তেষ্টায়। সুবল সখার দোকানে যাবার সময় দেখল বেলা প্রায় শেষ হয়ে এসেছে। এখানকার কাজ শেষ হলে স্টেশনে পৌঁছতে হবে তাড়াতাড়ি। 6:30টার গাড়ি যদি চলে যায় তবে 8টার আগে আর গাড়ি নেই। ছেলেটাকে দুটো রেঁধে দিতে হবে তাড়াতাড়ি। চালের ছোট বস্তাটা পাশের ঘরে রেখে এসে বেঞ্চটা গায়ের গামছা দিয়ে ছেড়ে দিয়ে একটা হাত পাখা এগিয়ে দিয়ে সুবল সখা বলে, নাও বসো, যা রোদ, জিরিয়ে নাও একটু। বসে পড়ে সৌদামিনী বলে, বসবার সময় নাই, টাকা কয়টা যদি দেতেন আজ, সুন্দরী দিদি কয়ে দিল। আরে সে হবে, এখন হবে হবে। অনুরোধের দৃষ্টি নিয়ে সুবল বলে, টাকা কি আর ফেলে রাখবো নাকি? জল খাবে? বলে 1 গ্লাস জল এগিয়ে দেয়। সৌদামিনী মুখে দিয়ে দেখে শুধু জল না, মিষ্টি, ঠান্ডা ঠান্ডা। এক চুমুকে সেটা শেষ করতে করতে একটা শিশিরানি ভাব জাগে মনে। স্টেশনে এক ধরনের লোকের আনাগোনা। তাদের খুব কাছে এসে দাঁড়ানো দেখলে এমনি একটা গা ঠান্ডা করা ভাব জাগত। অনেক দিন পরে মনের মধ্যে সেরকম করে উঠল। জলের গ্লাসটা শেষ করে ভোঁতা আর বাঁকা চোখে তাকিয়ে রইল। আচ্ছা, ছেলে মেয়ে আছে তোমার? সুবল প্রশ্ন করল। আছে, 1 ছাওয়াল মাত্র। একটু ইতস্তত করল সুবল। কি একটা কথা বলতে গিয়ে বলে না। খানিক চুপ করে কি যেন ভাবে, তারপর মৃদুস্বরে বলে, রাগ যদি না করো তবে একটা কথা বলি সৌদামিনী। ঘরের চারপাশটা একবার আবছায়ার মতো চোখ বুলিয়ে নিল সৌদামিনী। তারপর ম্লান নিস্তেজ গলায় বলল, কন কি কবেন? আমার আবার রাগ আর বিরাগ। বলি কি, সুন্দরীর সঙ্গে ব্যবসা করা ছেড়ে দাও তুমি। আমারও ত্রিসংসারে কেউ নেই। ছেলেটাকে নিয়ে তুমি আমার এখানে চলে এসো। তুমি ঘর সংসারের কাজ করবে, আমি উপায় করে আনব। অত্যন্ত সহজ সরল প্রস্তাব। এরকম 2-1টা প্রস্তাব স্টেশনে থাকতেও এসেছিল তার কাছে। সিটিয়ে তাই যেন কুটিয়ে গেল সৌদামিনী। ওকে অসহায়ের মতো চুপ করে থাকতে দেখে সুবল বলে, কথাটা আমি ভেবেছি তোমাকে দেখার পর থেকেই, বলিনি সাহস করে। বড় লক্ষ্মীর মতো চেহারা আর স্বভাব তোমার। ও চুরির ব্যবসা যে তোমার ভালো লাগে না তাও আমি বুঝি। তবু সৌদামিনীর কুটিয়ে থাকা ভাবটা চায় না। মাথা নিচু করেই বসে থাকে সে। প্রায় গোপন কথা বলার মতো করে সুবল বলে, এ ব্যবসা আমারও ভালো লাগে না। ওই কেবল টাকার লোভে। আসল ব্যবসা তো দেখছো আমার, এই দর্জির কাজ, এই ভালো। এছাড়া চালের জন্য জ্বালাকি আমারও কম। পুলিশ দারোগার ভয়ে তটস্থ। এই 2-5 সের চালের ওপরই যত নজর শালাদের। তবু উত্তর না পেয়ে বিরক্ত মুখে সুবল বলে, কি বলবে বলো না? অন্যায় বলেছি কিছু? কি ভাবছোটা কি? ভাবা কি এতই সহজ? সুন্দরী ছাড়তে যাবে কেন? আর আমি তো বাঙাল। আপনারা তো ঘেন্না করেন আমা করে, তার উপর বেদবা। মানের ভয়ে পালায় আসছে, শেষে কি দুর্নাম কেনবো? আরে রাখো রাখো, ওসবের কোনোটাই মানি না আমি। বাঙালও না, বিধবাও না।
আর লোকে কি বললো না বললো, ভদ্র বাবুদের মতো তা নিয়ে আমাদের মাথা কামালে চলবে কেন? হ্যাঁ? হঠাৎ মাথা তুলে বেলার দিকে তাকিয়ে চমকে উঠে সৌদামিনী বলে, সন্ধে হয়ে গেল, যাব না কেমন করে আমি? একটা রিক্সা করে যেতে বলে সুবল সখা। ভাড়াটাও দিয়ে দিতে চায়, কিন্তু একা যেতে রাজি হয় না সৌদামিনী। সুবলকে তখন উঠতে হয় পৌঁছে দেবার জন্য। দোকান বন্ধ করে চাবিটা ট্যাঁকে গুজে খানিকটা রাস্তা এগিয়ে এসে মাঝ রাস্তা থেকে একটা রিক্সা ডেকে বসে। নিজে যথাসম্ভব গুটিয়ে বসে জায়গা ছেড়ে দিয়ে। গাঁয়ের মেয়ে, তারপর বিধবা, পরপুরুষের পাশে বসে যেতে সংকোচ তো হবেই। সৌদামিনী সমস্ত শরীরটাকে শামুকের মতো গুটিয়ে আনে ভয়ে, সংকোচে। হয়তো মাথার উপর হুড়তোলা রিকশায় লোকটা জড়িয়ে ধরতে পারে। ওর অবস্থা বুঝে সুবল মুচকি হাসে। কি হলো, অত ভয় পাচ্ছ কেন গো? হাত পা খেলেই বসো না, ভয়টা কিসের? খানিকক্ষণ চুপ করে থেকে গলাটা পরিষ্কার করে বলে, বলছিলাম, আসল কথার তো কোনো উত্তর দিলে না। আমি তো রাজি, আর তোমার আপত্তি থাকলে চালের ব্যবসাটা ছেড়ে দেবো তো বললাম। সৌদামিনীর কমে আসা ভয়টা আবার বাড়ে। স্টেশনের পথ কত দূর একবার তাকিয়ে দেখে সে। লোকটা বুঝি এখনই তার অধিকার কায়েম করতে চায়। খানিক জোর গলায় তাই বলতে হয়, আমি কথা তো তোমারে এখনই দিতে পারিনি, দেখি ভাববে। হ্যাঁ হ্যাঁ, ভেবেই দেখো তুমি, সে আমি জোর করে মতাদায় করবো না তোমার। তা সামনের দিনে কিন্তু কিছু একটা ভেবে এসো, যা হোক, কেমন? সৌদামিনীর নিঃশ্বাস ফেলবার শব্দ পেয়ে সুবল বলে, বিশ্বাস করা না করা তোমার হাতে, আমার অন্তরের কথাই বলেছি। লোক আমি খারাপ না। লোক যে খারাপ নয় সেটা টের পাওয়া গেছে রিকশায় পাশাপাশি এসে। কথাটা তা নয়, সৌদামিনীর এখন ধানের দখল দিতে গিয়ে প্রাণ দেওয়া স্বামীর কথা মনে পড়ে, তার মিতে কানাইয়ের কথা মনে পড়ে। দেশ, ঘর, জমি, ধান, পাপ, পুণ্য মিলিয়ে মনের মধ্যে তার অন্ধকার নামে। স্টেশনের আলো দেখতে পেয়ে সুবল বলে, আমি এবারে যাই, তোমার দলকে পেয়ে যাবে ওখানে। হঠাৎ সুবলের হাত শক্ত করে চেপে ধরে সৌদামিনী। না না, গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে যাও আমারে। 6:30 গাড়িটা একটু আগে ছেড়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। সুবল ওকে স্টেশনের চায়ের স্টলের বেঞ্চিতে বসিয়ে কাপে করে চা খাওয়ায়। গাড়ি এলে দুজনে একটা খালি কামরায় গিয়ে বসে থাকে পাশাপাশি, চুপ করে থাকে, যেন সব কথা ফুরিয়ে গেছে। যেতে পারবে তো একা? গাড়ি ছাড়ার ঘন্টা দিলেই সুবল জিজ্ঞাসা করে। চলন্ত গাড়ির সঙ্গে অনেক দূর এগিয়ে যায়, যেন অনেক দূর চলে যাচ্ছে তার প্রিয় পরিজন, আর বুঝি দেখা হবে না। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেলে জানালার কাছ থেকে সরে এসে ভিতরে বসে সৌদামিনীর দু চোখ ভরে জল আসে। খালি কামরায় গায়ের মধ্যে কেমন যেন ছমছম করে। মনে হয় এই সময়টায় সুবল সঙ্গে থাকলেই যেন ভালো লাগতো। এই ভয় ভয় ভাবটা হয়তো একটুও থাকতো না তাহলে। সেই গা ছমছম করা ভাব নিয়ে ঘরে এলে ছেলেটা আগুনের মতো গরম গা নিয়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁধে। তুই ছিলি নে মা, শীতে আমারে কাঁপাইছে সারাটা দুপুর। অনুতাপে বুকের মধ্যেটা যেন পুড়ে যায়। কপালে বুঝি সত্যি অনেক দুঃখ আছে তার। বিধবা মানুষ, ছেলের মা, 13-20 বয়স হতে চলল। দেশ, জমি, জায়গা ছেড়ে এসে নইলে আবার নতুন করে সংসার করবার শখ জাগবে কেন মনে? ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকে সে। থমথমে মুখে সুন্দরী ঢোকে, বলে, আজ সুবাসী আর হারানিরে ধরে নিয়ে গেছে পুলিশ, একেবারে হাজতে চালান। ওভাবে আর নেওয়া যাবে নি চাল।
পাপ পুণ্যের জগৎ থেকে সম্পূর্ণ অন্য এক জগতে চলে আসতে হয়। বোকা ভোঁতা চোখে তাকিয়ে সৌদামিনী জিজ্ঞেস করে, তবে কি করব? উপায় আছে রে, উপায় আছে। এতক্ষণ পরে একটু হাসে, মিশিমাখা কালো দাঁতে বলে, বজ্র রাটনেরই গেরো যায় ফোসকে। দে দেখি আটানা পয়সা, দোচিকে দিতে হবে, ব্যবসাও রাখতে হবে, তোরও আমারও, নইলে পোড়ার পেটা চলবে কি করে বল? ধরছি। বিস্ময়ে সৌদামিনীর কথা আটকে আসে। দেখছিস কি, এবার মেম সাহেবী পোশাক পরতে হবে যে, উঠে আয় দেখি। গুটিয়ে নিয়ে আসা মস্ত বড় একখণ্ড চটের টুকরো তার বুক থেকে পিঠ পর্যন্ত ফেলে একবার মাপ নিয়ে বলে, ঠিক হবে তোর এতে, আমি মোটা মানুষ, আমার লাগবে একটু বেশি। পয়সা নিয়ে যাবার সময় বলে, ভাবিসনি কিছু, সব ঠিক হয়ে যাবে। ওর চিন্তিত বিষণ্ণ মুখের দিকে চোখ পড়তে বলে, মর মাগি, ছেলের জ্বর যেন কারুর হয় না, কাঁদছিস কেন? রাতে আমার ওখান থেকে 4টে খেয়ে নিস কন তুই। কাল মোচকা নিয়ে পাঁচু কবরেজের কাছ থেকে ওষুধ আনিয়ে দিলে জ্বর সেরে যাবে, ভাবিসনি। ছেলে বলে, তোরে যদি পুলিশে ধরে নিয়ে যায় মা, বলে কেঁদে ফেলে। পাপপূর্ণ এক নিমেষে উধাও হয়ে যায় মন থেকে। সৌদামিনী বলে, যাবি চলে এখান থেকে শোনা, একজন আমাগরে নীতি চাইছে, তোরে আমি লেখাপড়া শেখাবো। ছেলে ভারী খুশি হয়ে বলে, তাই চল মা। ওদের মনের মধ্যে সুখের ছবিটা একবার জাগে, আবার মিলিয়ে যায়। সকালবেলা সুন্দরী নিয়ে এলো দর্জির তৈরি করা জিনিসটা। গলার ওপর থেকে পেট পর্যন্ত একটা মস্ত বড় চটের টুকরো ভাঁজে ভাঁজে সেলাই করা, পেছনে কাঁচুলির মতো কতগুলি দড়ি। সুন্দরী বলে, এই দেখ, চাল আনতো দেখি কষের। চালের থামায় গিয়ে দিলে বলে, ধর দেখি এটা লম্বা করে। তারপর কৌটোয় করে চাল ঢালতে থাকে সেই সেলাই করা ভাঁজগুলোর মধ্যে। হাঁ করে তাকিয়ে থাকে সৌদামিনী। দরজা জানালার ফাঁকে ছালা গুঁজে চাল ঢালবার সময়ও এতটা আশ্চর্য হয়নি সে। ধামার প্রায় সব চালগুলি ঢেলে নিয়ে সুন্দরী বলে, আয় এদিকে আয় দেখি। তারপর গা থেকে কাপড় ফেলে দিয়ে বেঁধে দেয় শরীরের সঙ্গে। চটের পরশ আর চালের ভ্যাপসা গন্ধে দম যেন বন্ধ হয়ে আসে। ভীষণ মোটা মেয়ে মানুষের মতো হাঁপাতে থাকে সৌদামিনী, বলে, আমি পারবো না, আমি মরে যাব সব পড়ে, ও দিদি। ছেলেটাও মায়ের অদ্ভুত সাজ দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। সুন্দরী রেগে ওঠে, পারবো না, পারবো না তো কে করবে শুনি? আমি এমন মোটা মানুষ, আমি পাচ্ছি না, আরো সবাই যে নেবে কষ্ট তাদের নেই। আচ্ছা আচ্ছা, না হয় চাল কিছু কম করেই নিও তোমারটায়, পেট চালাতে হবে তো নাকি। ফিতেগুলো খুলে দিয়ে আবার চালগুলো ধামায় ভরে ফেলে তাড়াতাড়ি। সেদিকে তাকিয়ে কান্নায় যেন গলা আটকে আসে সৌদামিনীর। সে কাকুতি জানায়, 3-4টে দিন আমারে মাফ করে দাও দিদি, ছেলেটারে দেখবার কেউ নেই, আমার শরীরটাও খারাপ, তারপর জাতি তো হবেই, তোমাগরে যে পথ আমারও সেই পথ, এ তো জানি। আচ্ছা আচ্ছা, তা না হয় নাই গেলে তুমি কটা দিন। সুন্দরী এবার সহানুভূতিতে নরম হয়ে আসে। বুঝিসই তো দিদি, পেটের দায় সব, এই বা কদিন, আবাগির বেটারা ঠিক ধরে ফেলবে দেখিস, যত চোখ সব আমাদের ওপর, 10-20 চাল নিয়ে কি দালান তুলবো আমরা? সুন্দরীর কথা সৌদামিনীর কানে যায় না, ও পথ খোঁজে। এইবার গিয়েই সে সুবল সখার প্রস্তাবে রাজি হয়ে আসবে, তারপর চলে যাবে ছেলেকে নিয়ে, তাতে যদি পাপ হয় হোক।
সেই একই সময়ে কলরব করে মেয়েরা দৌড়োয় গাড়ি ধরতে। বস্তা নিয়ে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায় না বটে, কিন্তু চোখের দৃষ্টি যেন ঠিকরে বেরিয়ে আসে। বড় বড় নিঃশ্বাস নেয় আর হাঁপায়। চেনা জানা লোকের সঙ্গে দেখা হলে তারা হাসে। কি গো, তোমরা যে সবাই পাল্লা দিয়ে মোটা হচ্ছ। ওরা গালাগালি করে। চুপ কর না ড্যাকরা, কে কোথা থেকে শুনবে, হয়ে যাবে ব্যবসা করা। বিকেলে ফিরে আসে স্বাভাবিক শরীর নিয়ে ওরাই। স্বাভাবিক মানুষের মতো নিঃশ্বাস নেয়। সবাই বলে ছেড়ে দেবো এই ব্যবসা, 2 মাসের চালের জন্য প্রাণ যে অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু ছেড়ে দেব বলেও কেউ ছাড়তে পারে না, কষ্টটা তো সেখানেই। কটা দিন পরে ছেলে সুস্থ হয়ে গেলে কোনো অজুহাত দেওয়া যায় না। সুবল সখার সঙ্গেও দেখা করা দরকার। এখনো যদি তার মত বদলে না থাকে, তবে সৌদামিনী মত দিয়েই আসবে আজ। খানিকটা আশা থাকে বলে 15 চাল নিয়ে চটের পোশাকটা খুব ভারী মনে হয় না তার। সুন্দরী বলে, আর একটু জোরে হাঁট। চালের ব্যবসা গরমে কষ্ট হয় তার, হাঁটতে পারে না, তবু চেষ্টা করে। কেবলই মনে হয় আজই তো শেষ দিন তার। চলতে চলতে ভাবে সুবল পরিশ্রম করে ফিরবে, ছেলেটা স্কুলে যাবে পড়তে, সেও দরকার হলে সুবলকে সাহায্য করবে। আহা, এক নিমেষে যদি পৌঁছে যাওয়া যেত সেখানে। গাড়িতে উঠে কষ্ট হয় তার, তেষ্টায় গলা শুকিয়ে আসে। 2 স্টেশন পার হয়ে গেলে সুন্দরীকে বলে, একটু খুলে দিদি, আর তো পারতিসি না। ছেলে মানুষ বাতাসিও বলে, সত্যি খুলেই বসি একটু। এই দাঁড়া, কোন স্টেশন এটা, আগে দেখি দাঁড়া। বলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গিয়ে সুন্দরী চমকে সরে আসে। তখনও প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়নি গাড়ি। খাকি পোশাক পরা লম্বা চওড়া 2 লোক গাড়ির হাতল ধরে উঠে পড়ে ওদেরই কামরায়। সঙ্গে মস্ত লাঠিধারী সেপাই। নিমেষে মেয়েদের মুখগুলো শুকিয়ে যায়, বুকের মধ্যে সবাইরই ধরফর করে। দুজনেই দরজায় পিঠ দিয়ে একটু দাঁড়ায়। জামায় বুকে অনেকগুলি ব্যাজে রোদ পড়ে যেন ছকমক করে। দাঁড়িয়ে ছুঁচলো গোঁপচোড়াটায় পাক দেয়। আর একজন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে মেয়েদের। সেপাইটা যেন কাঠের পুতুল, চুপ করে দাঁড়িয়েই থাকে অ্যাটেনশনের ভঙ্গিতে। মাঝবয়সী কম বয়সে মোটা মোটা অনেকগুলো মেয়ে পাশাপাশি বসে, তবু ওদিকের দরজার কাছে বসে থাকা সৌদামিনীর দিকেই ওদের চোখ পড়েছে। ফ্যাকাশে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে রেখেও সেটা সে বুঝে ফেলে। মেয়েরা ভোঁতা আর বোবা দৃষ্টি নিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে, নড়ে না, শব্দও করে না একটা। সিগারেটে 2 বড় বড় টান দিয়ে পায়ের নিচে জুতো দিয়ে পিষে একজন অফিসার হঠাৎ অদ্ভুত ক্ষিপ্র হয়ে উঠে বাতাসের সামনে গিয়ে দাঁড়ায়। চাল নিয়ে ভাগছিস শালি, বার কর শিগগির। হাউমাউ করে বাতাসি আর্তনাদ করে, ও বাবু পায়ে পড়ি, আজকের মতো ছেড়ে দাও বাবু। দাঁত বার করে তৃপ্তির হাসি হাসতে থাকে পিছনের লোকটা। সেই আবার এগিয়ে গিয়ে বাতাসির কাপড় চেপে ধরে। আর একজন সম্মতির দৃষ্টি নিয়ে সামান্য দূরে সরে দাঁড়ায়, রিভলভারটা বার করে হাতের উপর নাচায়। মেয়েগুলোর ভয়ে আড়ষ্টতায় দম আটকানোর ভাবটা ওরা খুব উপভোগ করছে, সেটা ওদের চোখ দেখলেই বোঝা যায়। সৌদামিনী হঠাৎ উঠে গাড়ি থামাবার শেকলটার দিকে হাত বাড়াতেই একজন এগিয়ে গিয়ে হ্যাঁচকা টান মেরে হাত নামিয়ে দেয়। বড় যে শখ চাঁদ, শেকল টেনে গাড়ি থামাবে, চুরি করে ব্যবসা করে আবার তেজ দেখো না। সৌদামিনী রাগে হাঁপায়, চোখ দুটো জ্বলে ওঠে। তাহলে নামনে যাও, যা পারো স্টেশনে নামনে করো,
5 জন লোকের সামনে বিচার হোক, পুলিশে দেও হাজতে পড়ো, তা না চলন্ত গাড়িতে উঠে মেয়ে করে কাপড় ধরে টানাটানি। একে চাল ধরা না বজ্জাতি? চবড়াও! হুঙ্কার দিয়ে এগিয়ে আসে অফিসার একজন। বাড়ি যে গর্জন, সরকারি লোক দেখেও ভয় নেই একটু? ভাবছিস আমরা জানি নে চাল নিয়েছিস কোথায়? সব শালির কাপড় খোলাবো আজ। পেছনের দরজাটা বাতাসে কখন যেন খুলে গেছে, কিন্তু সেদিকে তাকাবার অবসরও থাকে না। লোকটা যতই এগিয়ে আসে, বুকের কাপড় শক্ত করে চেপে ধরে বিস্ফারিত চোখে সৌদামিনী পিছিয়ে যায়। এতটুকু কুণ্ঠা নেই আঁচল চেপে ধরে সরকারি লোক বলে? খোল কাপড়! সেপাইখানার মুখখানা ফ্যাকাশে হয়ে ওঠে, সেই যে চোখ নামায় আর তোলে না। রুদ্ধ কান্নায় শরীরটা তুলতে থাকে সৌদামিনী। তীব্র ঘৃণায় ঠোঁট দুখানা কুঞ্চিত হয়। শেষে প্রাণপণ শক্তিতে লোকটা চুলের গোছা মুঠি করে চেপে ধরে 2 হাতে। অফিসার বারে বারে মাথা নাড়ায়, ছাড়াতে পারে না। কষ্ট হয় খুব, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসে। শেষ উপায় হিসেবে বুটশুদ্ধ পায়ের একটা জোর লাথি কষিয়ে দেয় মেয়েটার পেটে, তাতেই কাজ হয়। কাপড়খানা থেকে যায় হাতে, খোলা দরজাটা দিয়ে সৌদামিনী কেবল ছিটকে বেরিয়ে যায়। কাপড়ের শেষ প্রান্তটায় সামান্য একটু টান পড়ে। ভদ্রলোক নোংরা জিনিস হাতে পড়ার মতো চমকানো ভাবটা নিয়ে কাপড়খানাকে জানলা গলিয়ে ফেলে দেয় বাইরে। বাতাসে ভেসে ভেসে উড়ে যায় সেটা। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। এমন কিছু মানুষ থাকে জানেন, তাদের কপালে ঠিক কি লেখা থাকে কে জানে। এ জীবনের থেকে অতি সামান্য কিছু আশা করলেও সে আশা পূরণ হয় না। তখনকার সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিধবা ভিনদেশী মেয়েকে সুবল খুব সম্ভবত শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করত না। সুবলের সঙ্গে ঘর ছাড়লেও সারাটা জীবন খুব একটা সম্মানে হয়তো কাটত না সৌদামিনীর। তাও সে মাথার ওপরে হয়তো একটা আশ্রয় পেত, ছেলেটার জন্য 2 বেলা ভাত, লেখাপড়ার সুযোগ। সেইটুকু তার কপালে সইল না। ওই একটা দিন পুলিশের হাতে না পড়লে হয়তো সারা জীবন পুলিশের মুখই দেখতে হতো না তাকে। পরম করুণাময় ঈশ্বর বলে যদি কেউ থাকেন, তার এক চোখমির ওপর মাঝে মাঝে আমার রাগই হয় জানেন। আশা পূরণ যখন করবে না, দেখাও কেন আশা। যাক, আজকের মতো গল্প, রাগ, অভিমান সব এখানেই শিকেই তোলা থাকুক। আবার খুব শিগগিরই ফিরে এসে শিকে থেকে নামানো যাবেক্ষণ। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।